আজকের পর্বে আমরা ভারত আবিষ্কারক পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার জীবনী তুলে ধরব। পর্তুগিজ অনুসন্ধানকারী ও পর্যটক ভাস্কো দা গামাই প্রথম, যিনি পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ভারতে আসেন। 1498 সালের 20 মে তিনি ভারতের কালিকটে পৌঁছান। সেই সময় কালিকটের রাজা ছিলেন জামোরিন, যিনি ভাস্কো দা গামাকে সংবর্ধনা জানান। তিনিই প্রথম ইউরোপীয় যিনি সম্পূর্ণ সাগরপথ পাড়ি দিয়ে ভারতে আসেন। তার এই ভ্রমণ এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরকেও সংযুক্ত করেছিল। এর মাধ্যমেই পশ্চিমা সংস্কৃতির সাথে পাশ্চাত্য দুনিয়ার সেতুবন্ধন গড়ে ওঠে। তার প্রথম ভারতমুখী ভ্রমণ, যা 1497 থেকে 1499 সাল পর্যন্ত চলে, এই কাজটি সম্পন্ন করে। ভাস্কো দা গামার এই আবিষ্কার বৈশ্বিক সাম্রাজ্যবাদের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমেই পর্তুগিজদের এশিয়ায় দীর্ঘকালীন উপনিবেশ স্থাপনের পথ সুগম হয়। তার আবিষ্কৃত পথটি বিপজ্জনক ভূমধ্যসাগর ও আরব উপদ্বীপ পাড়ি দেওয়ার ঝামেলা থেকে রেহাই দেয়, কারণ সমগ্র পথটিই ছিল সাগরপথে। তিনি ভারতগভিমুখে দুটি নৌযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন, প্রথমটি এবং চতুর্থটি। চতুর্থ যাত্রাটি ছিল সবচেয়ে বড়, যা তিনি তার প্রথম সমুদ্রযাত্রা থেকে ফেরার 4 বছর পর পরিচালনা করেন। তার অবদানের জন্য 1524 সালে ভারতে নিযুক্ত পর্তুগিজ সাম্রাজ্যের গভর্নর হিসাবে তাকে ভাইসরয় উপাধিতে নিযুক্ত করা হয়। এর আগে 1519 সালে তাকে নবগঠিত ভিডিগুয়েরার কাউন্ট পদবি প্রদান করা হয়েছিল। আবিষ্কারের এই দিনটির জন্যই তিনি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। বিশ্বজুড়ে তার এই অন্বেষণ ও শিক্ষা দীক্ষাকে সম্মান জানাতে অসংখ্য শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পর্তুগিজ মহাকাব্য অস লুইসিয়াডাস তার সম্মানার্থেই লেখা। ভারতে তার প্রথম ভ্রমণকে বিশ্ব ইতিহাসের মাইলফলক বলে বিবেচনা করা হয়, কারণ এই ভ্রমণের ফলেই বিশ্বায়নের বহু সাংস্কৃতিক ধারণাটির প্রচলন হয়। আসা যাওয়ার পথে অতিক্রান্ত দূরত্বের দৈর্ঘ্য সেই সময়কার সর্বাধিক ভ্রমণ দূরত্ব ছিল, এমনকি বিষুবরেখার দৈর্ঘ্যকেও তা ছাপিয়ে গিয়েছিল। এই নৌপথ আবিষ্কারের 100 বছর পর ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ফ্রান্সের মতো ইউরোপীয় শক্তিগুলো পর্তুগিজদের একাধিপত্য ভাঙতে সক্ষম হয়। আফ্রিকার কাছাকাছি, ভারত মহাসাগর ও প্রাচ্যের দূরবর্তী স্থানেও তাদের আধিপত্য কমে যায়। এর মাধ্যমে প্রাচ্যে ইউরোপীয় সাম্রাজ্যবাদের এক নতুন যুগের সূচনা হয়। হাজার হাজার জীবন, ডজন ডজন জাহাজ ডুবি ও আক্রমণের পর নাবিকদের দশকের পর দশকের প্রচেষ্টায় ভাস্কো দা গামা 1498 সালের 20 মে ভারতের কালিকট বন্দরে পৌঁছাতে সক্ষম হন। দা গামার আবিষ্কারের ফলে পৌরাণিক ভারতীয় মশলা ব্যবসায় আধিপত্য পেয়ে পর্তুগিজ সাম্রাজ্যের অর্থনীতি উন্নত হয়। প্রথম দিকে যার বেশিরভাগই ছিল গোলমরিচ ও দারুচিনি, পরে আরও অনেক পণ্য যোগ হয়, যা ইউরোপে সম্পূর্ণ নতুন ছিল। কয়েক দশক ধরে এই ব্যবসায়িক আধিপত্য বজায় রাখতে তা কার্যকর ছিল। ভাস্কো দা গামার জন্ম হয়েছিল পর্তুগালের দক্ষিণ পশ্চিম উপকূলের সিনেস নামক জায়গায় 1460 কিংবা 1469 সালে, সম্ভবত চার্চ নোসা সেনিয়রা দাস সালাসের কাছে একটি বাড়িতে। সিনেস ছিল আলেন্তেজো উপকূলের হাতে গোনা কয়েকটি সমুদ্রবন্দরের একটি, যেখানে চুনকাম ও লাল টালির কিছু কুটিরে জেলেরা থাকত। তার বাবার নাম ছিল এস্তেভাও দা গামা, যিনি 1460 থেকে ইনফেন্ট ফার্ডিনান্ড ডিউক অফ ভিসেভের নাইট হিসাবে কর্মরত ছিলেন। পরে তিনি অর্ডার অফ সান্টিয়াগোর সামরিক পদমর্যাদাও পান। 1460 থেকে 1478 সাল পর্যন্ত তিনি সিনেসের গভর্নর ছিলেন এবং খাজনা সংগ্রাহক হিসাবেও কাজ চালিয়ে যান। এস্তেভাও দা গামা ইংরেজ বংশোদ্ভূত অভিজাত পরিবারের তরুণী ইসাবেল চড্রেকে বিয়ে করেন, যিনি জোয়াও চড্রে বা জোয়াও দে রেসেন্ডে নামেও পরিচিত। তার 5 ভাইয়ের মধ্যে ভাস্কো দা গামা ছিলেন তৃতীয়। তার অন্য ভাইয়েরা হলেন পৌলো দা গামা, জোয়াও চড্রে, পেড্রো দা গামা ও আইডেস দা গামা। তাদের বোন টেরেসা দা গামার সাথে লোপো মেন্ডেস ডে ভাসকনসেলোসের বিয়ে হয়েছিল। ভাস্কো দা গামার প্রাথমিক জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। পর্তুগিজ ইতিহাসবিদ টেক্সেইরা দে আরাগাওয়ের মতে ভাস্কো দা গামা ইভরা শহরে লেখাপড়া করতেন এবং সম্ভবত গণিত ও জাহাজ চালনা বিদ্যা শিখেছিলেন। ধারণা করা হয় তিনি জ্যোতির্বিদ আব্রাহাম জাকুটোর অধীনেও অধ্যয়ন করতেন। 1480 সালে দা গামা পিতাকে অনুসরণ করে অর্ডার অফ সান্টিয়াগোতে যোগদান করেন। সেই সময় সান্টিয়াগোর পণ্ডিত ছিলেন রাজকুমার জন, যিনি পরবর্তীতে 1481 সালে পর্তুগালের রাজা জন দ্বিতীয় হিসাবে সিংহাসনে বসেন। 1492 সালে জন দ্বিতীয় সেতুবাল ও এলগার্ভ বন্দরে শান্তিপূর্ণ সময়ে পর্তুগালের জাহাজে ফরাসি জাহাজের আক্রমণের প্রতিশোধ নিতে ফরাসি জাহাজ জব্দ করার প্রয়াসে ভাস্কো দা গামাকে পাঠান, যা তিনি খুব অল্প সময়ে ও কার্যকরভাবে সম্পন্ন করেন। ভাস্কো দা গামার পূর্বের অভিযানসমূহ 15 শতকের শুরুতেই রাজা হেনরির উদ্যোগে আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে অভিযান চালানোর জন্য সংঘবদ্ধ হতে থাকে, মূলত পশ্চিম আফ্রিকার সম্পদের, বিশেষত সোনার অন্বেষণে। তারা তাদের পর্তুগিজ সামুদ্রিক অভিজ্ঞতা বাড়িয়েছিল, তবুও তাদের প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়ে খুব সামান্যই মুনাফা অর্জন করে। 1460 সালে হেনরির মৃত্যুর পর পর্তুগিজ রাজাই সেই অভিযান চালিয়ে নিতে খুব কমই আগ্রহ দেখান এবং 1469 সালে আফ্রিকার আবিষ্কৃত অংশসমূহ ফের্নাও গোমেসের নেতৃত্ব দেওয়া একটি ব্যক্তিগত লিসবন ব্যবসায়ী সংস্থার কাছে বিক্রি করা হয়।
কয়েক বছরের মধ্যেই গোমেসের ক্যাপ্টেন পর্তুগিজ জ্ঞানের আলোকে গৈরিক ব্যবসায় মেলেগুয়েটা পাগজ গজদন্ত ও কৃতদাসের ব্যবসায়ের মাধ্যমে গিনি উপসাগর পর্যন্ত তাদের ব্যবসায়কে সম্প্রসারণ করতে সক্ষম হয়। 1481 সালে রাজা হয়ে পর্তুগালের জন দ্বিতীয় বহু দীর্ঘকালীন সংস্কার সাধন করেন। সম্রাটের সামন্ততান্ত্রিক আভিজাত্যের নির্ভরশীলতা কমাতে জন দ্বিতীয়ের রাজকীয় কোষাগার স্থাপন করার প্রয়োজন হয় এবং লক্ষ্য করেন রাজ বাণিজ্যের আওতাধীন। তার পর্যবেক্ষণের মাধ্যমেই আফ্রিকায় সোনা ও দাস ব্যবসায় ব্যাপকভাবে প্রসারিত হয়। তিনি ইউরোপ ও এশিয়ার মধ্যে অত্যন্ত লাভজনক মশলা ব্যবসায়ের প্রসারে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। ওই সময়ে মূলত ভেনিস প্রজাতন্ত্রের দ্বারা একচেটিয়াভাবে পরিচালিত হতো লোহিত সাগর পাড়ি দিয়ে ভারতের মশলা বাজারগুলো, যা ছিল লেভেন্টিনের স্থলপথ ও মিশরীয় বন্দরগুলোর মাধ্যমে। জন দ্বিতীয় ক্যাপ্টেনের জন্য একটি নতুন পরিকল্পনা চূড়ান্ত করেন। নৌপথে আফ্রিকা মহাদেশের কাছ দিয়ে এশিয়ায় আসার রাস্তা অনুসন্ধান করতে হবে। ভাস্কো দা গামা যখন তার ক্যারিয়ারের 20 বছরে পৌঁছেন, তখন এই পরিকল্পনার সফলতার সুযোগ আসে। 1487 সালে জন দ্বিতীয় দুজন গুপ্তচর পেরো দা কোভিলহা ও আফোনসো দে পাইভাকে স্থলপথে মিশর ও পূর্ব আফ্রিকা হয়ে ভারত পর্যন্ত ভ্রমণ করে মশলার বাজার ও বাণিজ্য পথে সন্ধান নিয়ে আসতে পাঠান। 1488 সালে বার্তোলোমিউ ডায়াস নামের জন দ্বিতীয়ের আরেকজন ক্যাপ্টেন কেপ অব গুড হব ঘুরে মৎস্য নদী রিও দো ইনফেন্টে পর্যন্ত ভ্রমণ করেন, যা বর্তমানকালের দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, এবং তিনি প্রতিবেদন দেন যে আফ্রিকার অনাবিষ্কৃত উপকূল উত্তর পূর্ব দিকে প্রসারিত। ডায়াস কোভিলহা ও দে পাইভার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত একটি সুগম সামুদ্রিক বাণিজ্যিক পথ অনুসন্ধানের কাজটি তখন বাকি ছিল। প্রথম ভ্রমণ 1497 সালের 8 জুলাই 4টি জাহাজ ও 170 জনের এক নাবিক দল নিয়ে ভাস্কো দা গামা লিসবন থেকে যাত্রা শুরু করেন। আফ্রিকা থেকে ভারত ও আবার ফিরে আসার দূরত্ব বিষুবরেখার চারপাশের দূরত্বের চেয়েও বেশি ছিল। নাবিক হিসেবে তার সাথে ছিলেন পর্তুগালের সবচেয়ে অভিজ্ঞ নাবিকরা, যেমন পেরো দা আলেনকুয়ের, পেড্রো ইস্কোবার, জোয়াও দি কোইম্ব্রা ও আফোনসো গনকালেভস। প্রতিটা জাহাজে কতজন নাবিক ছিলেন তার সঠিক সংখ্যা জানা যায়নি, তবে যাত্রা শেষে মাত্র 55 জন লোক ফিরে এসেছিলেন, আর 2টি জাহাজ হারিয়ে গিয়েছিল। ফলে যাত্রার জন্য 2টি জাহাজ নতুন করে তৈরি করা হয়েছিল। তাদের সাথে যে 4টি জাহাজ ছিল তার মধ্যে সাও গ্যাব্রিয়েলের নেতৃত্ব দেন ভাস্কো দা গামা। এটির ওজন ছিল 178, দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ 8.5 মিটার, হলরুম 2.3 মিটার, পাল 372 মিটার স্কোয়ার। সাও রাফায়েলের নেতৃত্ব দেন ভাস্কো দা গামার ভাই পৌলো দা গামা। এটি ছিল সাও গ্যাব্রিয়েলের অনুরূপ মালবাহী বেরিও, যা আগের দুটোর চেয়ে কিছুটা ছোট। পরবর্তীতে যেটার নাম দেওয়া হয় সাও মিগুয়েল, নেতৃত্ব দেন নিকোলো কোয়েলহো। এবং একটি নাম না জানা মালবাহী জাহাজ, যা আফ্রিকার পূর্ব উপকূলে সাও ব্রাস উপসাগরের কাছে ধ্বংস হয়ে যায়, যার নেতৃত্ব দেন গনকালো নান্স। অন্তরীপে যাত্রা 8 জুলাই 1497 সালে তারা লিসবনের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা শুরু করে। ভাস্কো দা গামা পূর্বের ভ্রমণকারীদের দ্বারা বর্ণিত তেনেরিফা ও ভার্ডি অন্তরীপের দ্বীপপুঞ্জগুলো হয়ে আফ্রিকার উপকূলের পথ ধরে এগিয়ে যান। বর্তমানের সিয়েরা লিওন উপকূলে পৌঁছানোর পর দা গামা দলবল নিয়ে মুক্ত সাগরের দক্ষিণের পথ ধরে বিষুবরেখা অতিক্রম করেন এবং বার্তোলোমিউ ডায়াস দ্বারা 1487 সালে আবিষ্কৃত দক্ষিণ আটলান্টিকের পশ্চিমমুখী পথটি সন্ধান করেন। এতে তিনি সফল হন এবং 1497 সালের 4 নভেম্বর আফ্রিকা উপকূলের তটরেখায় আসেন। 3 মাসের অধিক সময় ধরে যাত্রার পর তারা 10,000 কিলোমিটার 6,000 মাইল পথ ভ্রমণ করেন, যা ছিল সেই সময়কার দীর্ঘতম সামুদ্রিক ভ্রমণ। 16 ডিসেম্বর তারা বিশাল মৎস্য নদী পার হন, প্রাচ্যের অন্তরীপ দক্ষিণ আফ্রিকা, যেখান থেকে ডায়াস ফিরে আসেন এবং অজানা সমুদ্রের দিকে যাত্রা করেন, যা কোনো ইউরোপীয়র কাছে পরিচিত ছিল না। খ্রিস্টমাসের সময় হয় তারা সেই উপকূল অঞ্চলের নাম দিয়েছিলেন নাটাল, মানে পর্তুগিজ ভাষায় যীশু খ্রিস্টের জন্ম। মোজাম্বিক ভাস্কো দা গামা 1498 সালের 2 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত মোজাম্বিক দ্বীপের নিকটে সময় অতিবাহিত করেন। ভারত মহাসাগরের বাণিজ্যিক অঞ্চলের একটি অংশ ছিল পূর্ব আফ্রিকার উপকূলবর্তী আরব অধ্যুষিত এই অঞ্চল। স্থানীয় মুসলিম লোকেরা খ্রিস্টানদের প্রতি আক্রমণাত্মক হতে পারে ভেবে দা গামা একজন মুসলিমের বেশে মোজাম্বিকের সুলতানের শরণাপন্ন হন। কিন্তু সুলতানকে সন্তোষজনক উপহার সামগ্রী প্রদানে ব্যর্থ হওয়ায় স্থানীয় বাসিন্দারা দা গামা ও তার দলের প্রতি সন্দেহ পোষণ করে। অবশেষে একটা আক্রমণাত্মক দলের তাড়া খেয়ে সবাই পালাতে বাধ্য হয়। তবে যাওয়ার সময় প্রতিশোধস্বরূপ দা গামা শহরে গুলিবর্ষণ করে যায়। মোম্বাসা আধুনিক কেনিয়ার কাছে সমুদ্রযাত্রায় তারা জলদস্যুতার পথ অবলম্বন করত এবং কোনো রকম ভারী কামান ছাড়া নিরস্ত্র আরব বাণিজ্যিক জাহাজে লুটপাট করত। পর্তুগিজরা হচ্ছে প্রথম ইউরোপীয় যারা 1498 সালের 7 এপ্রিল থেকে 13 এপ্রিলের মধ্যে মোম্বাসা বন্দরের পরিচয় পায়, কিন্তু তারা স্থানীয় লোকের প্রতিশোধের বলি হয়ে পলায়ন করে। মালিন্দি ভাস্কো দা গামা উত্তরে যাত্রা অব্যাহত রেখে 1498 সালের 14 এপ্রিল মালিন্দি বন্দরে এসে উপস্থিত হন, যার তৎকালীন নেতা মোম্বাসার সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন। সেখানে তারা ভারতীয় ব্যবসায়ীদের প্রামাণ্য দেখা পান। দা গামা এবং তার সহযোগীরা সেখানে একজন নৌ পরিচালক খুঁজে পান, যার ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল কালিকটে যাওয়ার জন্য অনুকূল মৌসুমী বায়ু সম্বন্ধে জ্ঞান ছিল।
এই নৌ পরিচালকের পরিচয় সম্পর্কে অনেক মতভেদ আছে, কেউ বলেন খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ বা আবার গুজরাটি লোক বলেন। একটি প্রচলিত কাহিনী মতে এই নৌ পরিচালক ছিলেন আরবের মহান নাবিক ইবনে মজিদ, কিন্তু অনেকে এই কাহিনী মানতে নারাজ, বরং তারা মনে করেন তিনি ওই সময়টাতে ওই উপকূলে থাকার কথা না। এমনকি তৎকালীন কোনো পর্তুগিজ ঐতিহাসিক ইবনে মজিদের নাম উল্লেখ করেননি। 1498 সালের 24শে এপ্রিল দা গামা দলবল সমেত মালিন্দি থেকে ভারত অভিমুখে রওনা হন। ভাস্কো দা গামার 20 মে ভাস্কো দা গামা নৌবহর সহ কালিকটের নিকটবর্তী কাপ্পাডুতে এসে উপস্থিত হন। কালিকটের রাজা সামুদিরি বা জামোরিন সেই সময় তার দ্বিতীয় রাজধানী পন্নানিতে ছিলেন, তবে বিদেশি নৌবহর আসার খবর শুনে সেখান থেকে তিনি কালিকটে ফিরে আসেন। কমপক্ষে 3000 সশস্ত্র নায়ের বাহিনীর বৃহৎ শোভাযাত্রার মাধ্যমে জাহাজের নাবিকদের ঐতিহ্যগতভাবে অভ্যর্থনা জানানো হয়, কিন্তু জামোরিনের সাথে সাক্ষাৎ কোনো রকম সুসম্পর্ক গড়তে ব্যর্থ হয়। দা গামা ডোম ম্যানুয়েলের কাছ থেকে জামোরিনকে উজ্জ্বল লাল কাপড়ের 4টি জোব্বা, 6টি টুপি, 4 ধরনের প্রবাল, 12টি আলমাসার, 7টি পিতলের পাত্রসহ একটি বাক্স, 1 সিন্দুক চিনি, 2 ব্যারেল তেল এবং 1 পিপা মধু উপহারস্বরূপ প্রেরণ করেন। এসব উপঢৌকনকে তাচ্ছিল্য করা হয় এবং সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়, কারণ জামোরিনের প্রজাবর্গ উপহার তালিকায় সোনা বা রূপা না দেখে বিস্মিত হয়। একজন মুসলিম সওদাগর দা গামাকে প্রতিদ্বন্দ্বী বলে ভাবেন এবং সেই সাথে পরামর্শ দেন যে দা গামা কোনো রাজপ্রতিনিধি নন, বরং একজন জলদস্যু। ভাস্কো দা গামা ভারতে ব্যবসা করার জন্য অনুমতি চাইলে সম্রাট প্রত্যাখ্যান করেন এবং জানান যে ভারতে ব্যবসা করতে হলে অন্যান্য ব্যবসায়ীদের মতো কর হিসাবে সোনা দিতে হবে। এই কথায় ক্ষুণ্ণ হয়ে দা গামা কয়েকজন নায়ের ও 16 জন জেলেকে জোর জবরদস্তি করে ধরে নিয়ে যান। অনেক যুক্তিসঙ্গত কারণ থাকা সত্ত্বেও দা গামা সমুদ্রাভিযান সফল হয়েছিল। প্রত্যাবর্তনকালে জাহাজে যেসব মালামাল ছিল তার মূল্য ছিল অভিযানের খরচে 60 গুণ। প্রত্যাবর্তন 1498 সালের 29শে আগস্ট কালিকট বন্দর থেকে প্রত্যাবর্তন যাত্রা করেন। ওই সময় তিনি অনুকূল মৌসুমী বায়ুর জ্ঞান অগ্রাহ্য করে দেশের পথে পাল তোলেন, যা তখনও ডাঙার দিকে প্রবাহিত হচ্ছিল। তাদের নৌবহর প্রাথমিক পর্যায়ে ভারতের উপকূলে উত্তর দিক বরাবর খানিকটা যাত্রা করে, পরবর্তীতে আঞ্জেদিভা দ্বীপে নোঙ্গর করে। অবশেষে ওই বছর 3 অক্টোবর তাদের নৌবহর ভারত মহাসাগর পাড়ি দেয়। তবে ওই সময়ে যেহেতু শীতকালীন মৌসুমী জলবায়ু বিরাজ করছিল, সেজন্য তাদের যাত্রা চরম দুর্দশায় পতিত হয়। অনুকূল মৌসুমী বায়ু থাকায় ভারত মহাসাগর পাড়ি দিতে যেখানে তাদের মাত্র 23 দিন সময় লেগেছিল, সেখানে বায়ুর প্রতিকূলে তাদের ফিরে যেতে 132 দিন সময় লাগে। 1499 সালের 2 জানুয়ারিতে মোগাদিশুর উপকূলীয় শহর সোমালি পার হওয়ার সময় দা গামা স্থলভাগের দেখা পান, যা আফ্রিকা সিংহের তৎকালীন আজোরান সম্রাটের অধীনে ছিল। তাদের নৌবহর কোথাও না থামিয়ে তারা যাত্রা অব্যাহত রাখে। তাদের একজন অজ্ঞাত দিনলিপি লেখকের কাছ থেকে জানা যায় যে মোগাদিশুদা তখন 4 বা 5 তলা বাড়িঘর, সুদৃষ্ট প্রাসাদ এবং বহু বেলন আকৃতির মিনার বিশিষ্ট মসজিদ ছিল। ভাস্কো দা গামার নৌবহর 1499 সালের 7 জানুয়ারি মালিন্দি এসে উপস্থিত হলেও ইতোমধ্যে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। প্রায় অর্ধেক জাহাজকর্মীর মৃত্যু ঘটেছিল এবং বাকিরা স্কার্ভি রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। পর্যাপ্ত জাহাজকর্মী না থাকায় তাদের 3টি জাহাজ পরিচালনা করা অসুবিধা হয়ে পড়ে। সেজন্য সাও রাফায়েল নামের জাহাজটি পূর্ব আফ্রিকার উপকূলে ডুবিয়ে দিতে আদেশ দেওয়া হয় এবং 3টি জাহাজের কর্মীদের 2টি জাহাজে সাও গ্যাব্রিয়েলে ও বেরিওতে ভাগ করে দেওয়া হয়। এতে জাহাজ স্বচ্ছন্দে জ্বলতে থাকে। মার্চের শুরুতেই তারা মোসেল উপসাগরে এসে পৌঁছে এবং 20 মার্চ তারা গুড হপ অন্তরীপ অতিক্রম করে। 25 এপ্রিল তারা পশ্চিম আফ্রিকার উপকূলে এসে উপস্থিত হয়। ওই সমুদ্রযাত্রা দৈনন্দিন লিখিত বিবরণী আকস্মিকভাবে এখানে থেমে যায়। অন্যান্য সূত্রের বরাত থেকে জানা যায় তারা কেপ ভার্ডি পর্যন্ত অগ্রসর হয়, যেখান থেকে নিকোলাও কোয়েলহো দ্বারা পরিচালিত বেরিও নামের জাহাজটি ভাস্কো দা গামার সাও গ্যাব্রিয়েলের থেকে পৃথক হয়ে পড়ে এবং নিজে থেকেই চলতে শুরু করে। 1499 সালের 10 জুলাই বেরিও লিসবনে এসে পৌঁছে এবং নিকোলাও কোয়েলহো রাজা প্রথম ম্যানুয়েল এবং রাজকীয় আদালতকে ব্যক্তিগত বার্তা পাঠান এবং পরবর্তীতে সিন্ত্রায় একত্রিত হন। ওই সময় কেপ ভার্ডিতে ফেরার সময় দা গামার ভাই পাওলো দা গামা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। দা গামা তার ভাইয়ের সাথে সান্টিয়াগো দ্বীপে কিছুদিন থাকেন এবং জাহাজের ক্যারানি জোয়াও দে সাঁকে সাও গ্যাব্রিয়েলের সাথে দেশে পাঠিয়ে দেন। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথমটে সাও গ্যাব্রিয়েল লিসবনে গিয়ে উপস্থিত হয়। গামা এবং তার অসুস্থ ভাই একটি গিনি হালকা দ্রুতগামী জাহাজে করে পর্তুগালের উদ্দেশ্যে রওনা হন, যদিও যাত্রাপথে তার ভাইয়ের মৃত্যু হয়। দা গামা তার ভাইকে সমাধিস্থ করার জন্য অ্যাজোর্সে অবতরণ করেন এবং শোক প্রকাশের জন্য সেখানে কিছুদিন সময় অতিবাহিত করেন। অবশেষে তিনি একটি অ্যাজোরিয়ান হালকা দ্রুতগামী জাহাজে করে প্রস্থান করেন এবং 1499 সালের 29 আগস্টে লিসবনে এসে উপস্থিত হন ব্যারোসের মত অনুযায়ী, বা সেপ্টেম্বরের শুরুর দিকে 8 বা 18 তারিখে অন্য একটি সূত্রের থেকে। দা গামাকে দেশের মাটিতে বীরের মতো স্বাগত জানিয়ে সম্মানের সাথে শোভাযাত্রা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করে বরণ করা হয়। রাজা ম্যানুয়েল 2টি পত্রে ভাস্কো দা গামার প্রথম সমুদ্রযাত্রার বর্ণনা দেন তার জাহাজগুলো ফিরে আসার পরপরই, জুলাই ও আগস্টের মধ্যে 1499 সালে। গিরলামো সার্নেগিও 3টি পত্রে দা গামার প্রথম সমুদ্রযাত্রার বর্ণনা করেন তার যাত্রা থেকে প্রত্যাবর্তনের পরপরই। পুরস্কার এবং সম্মাননা
1499 সালের ডিসেম্বর মাসে ভাস্কো দা গামাকে পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল সিনেস শহরটি বংশগত জায়গির হিসাবে পুরস্কার প্রদান করেন, যেখানে তার পিতা ইস্তাবাও দা গামা একদা কমেন্ডা হিসাবে নিযুক্ত ছিলেন। সিনেস শহরটি অর্ডার অফ সান্টিয়াগোর অধীনে থাকায় এটা পাওয়া তার জন্য জটিল হয়ে পড়ে। তবে সেই শহরটি অর্ডার অফ সান্টিয়াগোর প্রধান জর্জ দে ল্যাঙ্কেস্ট্রির পুরস্কার হিসাবে অনুমোদন করতে সমস্যা ছিল না, যদিও দা গামা ল্যাঙ্কেস্ট্রির একজন সান্টিয়াগো সদস্য ও খুব অন্তরঙ্গ ছিলেন। কিন্তু রাজা মূলত সিনের শহরটি পুরস্কার হিসাবে প্রদান করেন, যার নীতির ঊর্ধ্বে ল্যাঙ্কেস্ট্রিকে প্ররোচিত করেছিল, যদিও রাজা অর্ডারের সম্পত্তি অন্যান্য অনুদান হিসাবে দিয়ে দেন। দা গামা পরবর্তী বছরগুলো সিনের শহরটির দায়িত্ব নিতে অতিবাহিত করেন। এই প্রচেষ্টা তাকে ল্যাঙ্কেস্ট্রির কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, এমনকি দা গামা তার প্রিয় অর্ডার অফ সান্টিয়াগো পরিত্যাগ করেন, যা তাকে অর্ডার অফ ক্রিস্টের প্রতিদ্বন্দ্বীকে 1507 সালে তাড়িত করে। দ্বিতীয় যাত্রা 1500 সালে দ্বিতীয় পর্তুগিজ ভারতীয় নৌবহর অভিযানের নেতৃত্ব দেন পেড্রো আলভারেজ কেব্রাল, যে অভিযানের উদ্দেশ্য ছিল কালিকটের সম্রাট জামোরিনের সাথে চুক্তি করে শহরটিতে একটি কারখানা স্থাপন করা। যা হোক, পেড্রো আলভারেজ কেব্রাল আরব ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে লিপ্ত হন, যার ফলশ্রুতিতে কারখানায় থাকা 70 জন পর্তুগিজের মৃত্যু হয়। এই ঘটনায় জামোরিনের নিন্দা করে প্রতিশোধস্বরূপ পেড্রো আলভারেজ কেব্রাল শহরটিতে বোমা বর্ষণ করেন। এভাবে পর্তুগাল এবং কালিকটের মধ্যে যুদ্ধ জড়িয়ে পড়ে। 1502 সালে ভাস্কো দা গামা চতুর্থ পর্তুগিজ ভারতীয় নৌবহর অভিযানে যোগদান করতে রাজকীয় পত্র পাঠান। এই অভিযানের উদ্দেশ্য ছিল কালিকটের রাজা জামোরিনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং পর্তুগিজদের সাথে আত্মসমর্পণের জন্য চাপ দেওয়া। অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 15টি জাহাজ ও 800 লোক নিয়ে 1502 সালের 12 ফেব্রুয়ারি তারা লিসবন থেকে যাত্রা করে। তার চাচাতো ভাই এস্তাবাও দা গামা, আইরেস দা গামার পুত্র, এপ্রিল মাসে আরও 5টি জাহাজ নিয়ে ভারত অভিমুখে রওনা হন, যা ভারত মহাসাগরে এসে তাদের সাথে মিলিত হয়। চতুর্থ নৌবহরটি ছিল দা গামা পরিবারের যথার্থ কার্যসিদ্ধির বিষয়। তার 2 কাকা ভিসেন্ট সড্রে ও ব্রাস সড্রে ভারত মহাসাগরে জাহাজের নজরদারির ওপর আদেশ দিতে পূর্ব মনোনীত ছিলেন, যেখানে তার শালক আলভারো দা আতাইদে, ক্যাটারিনার ভাই, ও লোপো মেন্দেস দা ভাসকনসেলস প্রধান জাহাজের ক্যাপ্টেন ছিল। 1502 সালের অক্টোবরে তাদের বিশাল নৌবহরটি ভারতে এসে উপস্থিত হলে সেই সময়ে মক্কা থেকে মিরি নামের একটি তীর্থযাত্রীতে পরিপূর্ণ জাহাজে আক্রমণ চালিয়ে দা গামা সমস্ত যাত্রীদের মুক্ত জলাশয়ে হত্যা করেন। তারপর তিনি কালিকটে পেড্রো আলভারেজ কেব্রালের করা চুক্তি সংশোধন করেন, যখন জামোরিন নতুন চুক্তিতে সই করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু দা গামা কোনো সিদ্ধান্তে আসার আগে শহর থেকে সকল মুসলিমদের বের করে দেওয়ার জন্য কালিকটের হিন্দু রাজার কাছে দাবি জানালে তা খারিজ করা হয়। ফলশ্রুতিতে পর্তুগিজ যুদ্ধজাহাজ সমুদ্র উপকূল থেকে প্রায় 2 দিন ধরে শহরটিতে প্রচণ্ড গোলাবর্ষণ করে, যার ফলে শহরটিতে বিস্তর ক্ষয়ক্ষতি হয়। তদুপরি দা গামা কিছু ভারতীয় জাহাজ আটক করে কর্মীদের হাত, নাক, কান ইত্যাদি কেটে দেন। অপমানের চিহ্নস্বরূপ জামোরিনের নিকট তাদের প্রেরণ করা হয়। তীর্থযাত্রী জাহাজের ঘটনা। দ্বিতীয় ভ্রমণের সময় দা গামা ব্যবসায়ী ও স্থানীয় লোকদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করেছিলেন, যা ভারতে তার কুখ্যাতি ছড়িয়ে দেয়। তার দ্বিতীয় সমুদ্রযাত্রার সময় মাদাইতে তিনি কালিকট থেকে মক্কায় যেতে থাকা মিরিম নামে একটি জাহাজ আটক করেন। প্রত্যক্ষদর্শী থম লোপেজ ও ঘটনাপঞ্জি লেখক গ্যাসপার কোরিয়া বিশদভাবে বর্ণনা করেন যে জাহাজটিতে থাকা 400 জন যাত্রীর মধ্যে 50 জন মহিলা ছিল। গামা জাহাজটিতে লুটপাট চালান এবং জাহাজের যাত্রী, মালিক ও মিশরীয় একজন রাষ্ট্রদূত সকলকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেন। তারা তাদের সম্পদের বিনিময়ে মুক্তিপণ চেয়েছিলেন, যা দিয়ে ফেজ রাজ্যের সকল খ্রিস্টান কৃতদাসদের মুক্ত করে আনা ও আরও অনেক কিছু করা যেত। তবুও তাদের নিষ্কৃতি দেওয়া হয়নি। গামা দেখেছিলেন যে মহিলারা তাদের স্বর্ণালঙ্কার ও তাদের বাচ্চাদের ধরে প্রাণ ভিক্ষা চাইছিল। কালিকট থেকে মুসলিমদের বিতরণের জন্য হিন্দু জামোরিনের কাছে দাবির পর পরবর্তীতে দা গামার কাছে তালাপ্পানা নাম্বুথিরি নামে একজন উচ্চপদস্থ ব্রাহ্মণকে আলোচনার জন্য পাঠানো হয়। গামা ব্রাহ্মণকে গুপ্তচর বলে সন্দেহ করে তার ঠোঁট ও কান কেটে সেই জায়গায় কুকুরের কান লাগিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিরতির প্রায় 2 দশক দা গামা নীরবে নির্জনের সময় অতিবাহিত করেন এবং সব ধরনের ভারতীয় রাজকীয় কাজ থেকে দূরে সরে থাকেন। ম্যানুয়েল প্রথমের সহায়তায় তার প্রচেষ্টা খুব কমই স্বীকার করা হয়ে থাকে। তৃতীয় ভারত অভিযান ও মৃত্যু। 1521 সালে রাজা প্রথম ম্যানুয়েলের মৃত্যুর পর তার পুত্র ও উত্তরসূরি পর্তুগালের তৃতীয় জন ক্ষমতায় এসে বিদেশের সাথে সামুদ্রিক অভিযান চালু রাখার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি পুরাতন আলবুকার ক্লিক থেকে সরে এসে নতুন করে যাত্রার পদক্ষেপ নেন। ফলে রাজনৈতিক অভিজ্ঞ ভাস্কো দা গামাকে নতুন রাজার নিয়োগদাতা ও কলাকুশলী হিসাবে গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজা তৃতীয় জন তাকে ডেকে পাঠান, তাকে ভারতে ভাইসরয় করে পাঠানো হয়। তিনি ভারতে এসে পৌঁছান 1524 সালে। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ওই বছরেই ভারতের কোচিনে মৃত্যুবরণ করেন। এখানেই তাকে সমাধিস্থ করা হলেও পরবর্তীতে তার মৃতদেহ লিসবনে স্থানান্তর করা হয়। বিবাহ এবং সন্তান সন্ততি। ভাস্কো দা গামা এবং তার স্ত্রী ক্যাটারিনা দে আতাইদের 6 পুত্র ও 1 কন্যা সন্তান ছিল।
ডোম ফ্রান্সিসকো দা গামা তিনি দ্বিতীয় কাউন্ট অফ ভিদিগুয়েরা হিসাবে তার বাবার বংশানুক্রমিক উপাধি বহন করেন এবং ভারত আরব ও পারস্য সাগরের দ্বিতীয় নৌসেনাপতির দায়িত্বে ছিলেন। তিনি পর্তুগালে বসবাস করতেন। ডোম এস্তেবাও দা গামা 1524 সালে তার ভারতীয় প্রহরী সেনাপতি পদে অকালে সময় শেষ হয়। পরে তিনি 3 বছরের জন্য মালাক্কা সেনাপতি নিযুক্ত হন এবং 1534 থেকে 1539 পর্যন্ত ছিলেন। তার ভাই পাওলোর কার্যকালীন শেষ 2 বছর সহ। পরবর্তী বছর তিনি 1540 থেকে 1542 পর্যন্ত ভারতের 11তম গভর্নর নিযুক্ত হন। ডোম পাওলো দা গামা 1533-34 সালে মালাক্কার সেনাপতির দায়িত্বে ছিলেন। তিনি মালাক্কা নৌবাহিনীর এক কর্মকাণ্ডে নিহত হন। ডোম পেড্রো দা সিলভা দা গামা 1548 থেকে 1552 পর্যন্ত মালাক্কা সেনাপতি দায়িত্বে নিযুক্ত ছিলেন। তিনি মালাক্কা জয় করার জন্য নিযুক্ত হন, কিন্তু 1542 সালের ইথিওপিয়ার আদাল যুদ্ধে আহমেদ ইবনে ইব্রাহিমের হয়ে কাজ করতে হয়। ডোম পেড্রো দা সিলভা দা গামা 1548 থেকে 1552 পর্যন্ত মালাক্কা সেনাপতির দায়িত্বে নিযুক্ত ছিলেন। ডোম আলভারো ডি আটাইদে দা গামা মালাক্কার নৌবহরের সেনাপতির দায়িত্বে নিযুক্ত হন 1540 সালে। তিনি 1552 থেকে 1554 পর্যন্ত মালাক্কা সেনাপতির দায়িত্বে নিযুক্ত ছিলেন। ডনা ইসাবেল ডি আটাইদে দা গামা তার একমাত্র কন্যা ইগনাসিও দি নরনহার সাথে বিয়ে হয়, প্রথম কাউন্ট অফ লিনহারেসের পুত্র। 1747 সালে তার পুরুষ পক্ষের বংশ পরম্পরার অবসান ঘটে, যদিও বর্তমানে তার কন্যা পক্ষের লোকেরা তার উপাধি বহন করছে। বন্ধুরা, এটাই ছিল ভারত আবিষ্কারক পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার জীবনী। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ইতিহাস, ঐতিহ্য সহ বিশেষ ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।